দর্শক বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই শুনেছো পুরনো পার্লামেন্টের বিল্ডিং ছেড়ে নতুন পার্লামেন্টের বিল্ডিং স্থানান্তরিকরণ হলো। বাড়ি পাল্টানো হলে তার সাথে জড়িয়ে থাকে কত স্মৃতি, আর এক্ষেত্রে পার্লামেন্টের স্থানান্তরিকরণ মানে এক ঐতিহাসিক বদল। আর তাই আজ আমরা প্রায় ৭২-৭৩ বছরের পুরনো ভারতীয় পার্লামেন্ট হাউসে কোন কোন আইকনিক স্পিচ ঐতিহাসিক হয়ে আছে সে সম্পর্কে আলোচনা করব। এবং এটা পলিটিক্যাল সায়েন্স বল বা ইন্ডিয়ান হিস্ট্রি, দুটো অ্যাসপেক্টেই জানা ভীষণ দরকার। তবে তার আগে আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব, তোমরাও বিষয়টা খুব মন দিয়ে শোনো, আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, তাহলে আমরাও একটু উৎসাহ পাই আর কি। আচ্ছা পড়ি, প্রথম ঐতিহাসিক স্পিচ হিসেবে কার কথা মনে আসছে? ভারতের স্বাধীনতা উপলক্ষে 14ই আগস্ট 1947 সালে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ঐতিহাসিক বক্তৃতা। দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেদিন তিনি স্বাধীন ঐক্যবদ্ধ দেশ হিসেবে পরবর্তী পথ চলার কথা বলেছিলেন। সেই ভাষণের প্রথম অংশটুকুই জানাচ্ছি। দীর্ঘ সময় আগে আমরা নিয়তির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, কিন্তু এখন সময় এসেছে আমরা আমাদের অঙ্গীকার শুধু সম্পূর্ণরূপে নয়, খুব উল্লেখযোগ্যভাবে পূরণ করব। বিশ্ব যখন ঘুমে মগ্ন, তখন মধ্যরাতের এই উন্মাদনায় ভারত জীবন এবং স্বাধীনতায় জেগে উঠবে। এমন কিছু মুহূর্ত আছে যা ইতিহাসে কম সময়ের জন্যই আসে। যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা বাড়াই, যখন একটা যুগ শেষ হয় এবং যখন দীর্ঘ নিপীড়িত জাতির আত্মা স্বর খুঁজে পায়, সেই গৌরবময় মুহূর্ত, উপযুক্ত সময় ভারত ও তার জনগণের সেবা এবং মানবতার আরো বৃহত্তর উদ্দেশ্যের প্রতি উৎসর্গের অঙ্গীকার গ্রহণের জন্য। তিনি আরো বলেছিলেন যে ক্ষমতা ও স্বাধীনতা নিয়ে আসে দায়িত্ববোধ। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. শুনলে গায়ে কাটা দেয়, তাই না? এতদিন পরাধীনতার শিকল ছিঁড়ে নতুন ভাবে আত্মপ্রকাশ ঘটলো একটা দেশের। আমি শুনেছি সেই সময় প্রচুর লোক এই মুহূর্তের সাক্ষী থাকতে লালকেল্লার সামনে জমা হয়েছিল। একদমই তাই। দেখ, পার্লামেন্টের বিভিন্ন সময়ের বিভিন্ন অধিবেশনে অনেকেই তো ভাষণ দিয়েছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু একবারে তো সব বলা কখনোই সম্ভব হবে না। তাই আমি আইকনিক স্পিচগুলোই বলছি। এরপর আমি বলবো বাবা সাহেব আম্বেদকরের কথা। তিনি 1949 সালের 25শে নভেম্বর যে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রামার অফ অ্যানার্কিও বলা হয়ে থাকে। আজও নানা ক্ষেত্রে তার রেফারেন্স টানা হয়। তিনি বলেছিলেন, আমরা যদি গণতন্ত্রকে শুধু আকারে নয় বাস্তবেও বজায় রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমার বিচারে আমাদের যা করতে হবে তা হলো আমাদের সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সাংবিধানিক পদ্ধতিগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখা। 17ই ডিসেম্বর 1946 সালে ওনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্পিচটাও কিন্তু ঐতিহাসিক। আমি তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে দিলাম, সময় করে সবাই একটু দেখে নিও প্লিজ। So far as the ultimate goal is concerned, I think none of us need have any apprehensions. None of us need have any doubt. এরপর আমরা কার স্পিচ শুনতে চলেছি? 1971 সালের কথা বলি। 1971 সালে বাংলাদেশ লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা সকলেই জানে। বাংলাদেশ জয়লাভ করলে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন সেটিও ভোলা যায় না। বাংলাদেশের মানুষদের জয়লাভের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছিলেন, আমাদের দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স সবকিছুর জন্য আমরা গর্বিত। এই জয় শুধুমাত্র তাদের নয়, যে সকল জাতি যারা মানবিক চেতনার মূল্য দেয় তারা এটিকে মানুষের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্বীকৃতি দেবে। সমস্ত বিশ্ব ভালো কাজকেই প্রশংসা করে এবং আমি মনে করি এবং এটা বিনয়ের সাথে বলছি যে এটা আমরা করতে পেরেছি। কিন্তু আমাদের ভুললে চলবে না যে সামনের পথটা অনেকটা লম্বা এবং খুবই খাড়া এবং আমাদের আরও অনেক শৃঙ্গ জয় করার আছে। আশা করি যেন সেটাও আমরা একই কর্মশক্তির দ্বারা করতে পারি। এই চ্যালেঞ্জটার যেমন সম্মুখীন হতে পেরেছি। All the world admires a deed well done.
and I think with all modesty we can say that we have done this action well. এবার তোকে আরেকটা দিনের কথা বলছি। দিনটা 1975 সালের 25শে জুন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের ইতিহাসের একটা অবিস্মরণীয় অধ্যায়, যখন তিনি সেদিন মধ্যরাতে অল ইন্ডিয়া রেডিওতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। 25শে জুন 1975 সাল থেকে 21শে মার্চ 1977 মোট 21 মাস জারি ছিল এই জরুরি অবস্থা। অনেকে একে ভারতীয় গণতন্ত্রের সবথেকে কালো অধ্যায় বলে থাকেন। তিনি বলেছিলেন, ভাই ও বোনেরা, রাষ্ট্রপতি মহাশয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনারা সবাই গভীর ও ব্যাপক ষড়যন্ত্র সম্পর্কে নিশ্চয়ই অবগত থাকবেন, যা সেই সময় থেকে শুরু হয়েছে যখন থেকে আমি ভারতের জনসাধারণের লাভের জন্য কিছু প্রগতিশীল কাজ শুরু করেছিলাম। প্রজাতন্ত্রের নামে প্রজাতন্ত্রের কাজকেই ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা চলছে। আমি পুরো লিঙ্কটা দিয়ে দিলাম, একটু শুনে নিস। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। आप सभी गहरे और व्यापक षड्यंत्र से अवगत होंगे जो उस समय से रचा जा रहा है जब से मैंने भारत के जनसाधारण के लाभ के लिए कुछ प्रगतिशील उपाय करने शुरू किए। प्रजातंत्र के नाम पर प्रजातंत्र के काम को ही नकारने की कोशिश की जा रही है। विधिवत रूप से निर्वाचित सरकारों को कार्य नहीं करने दिया गया है और कुछ मामलों में वैध रूप से निर्वाचित विधानसभाओं को विघटित करने के उद्देश्य से सदस्यों को इस्तीफा देने के लिए बाध्य किया गया। আচ্ছা, আমি শুনেছি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোনো এক পদক্ষেপ চিরস্মরণীয় হয়ে থাকবে, সেটি কোনটি? একদমই, আমি এবার সেই প্রসঙ্গেই আসছিলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দুবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন। প্রথমবার মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন। 1996 এর 1 জুন তিনি লোকসভায় মিস্টার স্পিকার, এই রইল আমার রেজিগনেশন শিরোনামে এক ভাষণ দিয়েছিলেন, যাতে উনি বলেছিলেন, আপনি দেশ চালাতে চান, এটি একটি খুব ভালো কাজ, আমাদের অভিনন্দন আপনার সাথে আছে। আমরা আমাদের দেশের সেবায় সম্পূর্ণভাবে জড়িত থাকব। সংখ্যাগরিষ্ঠের শক্তির কাছে আমরা মাথা নত করি। আমরা আপনাদের আশ্বস্ত করছি যে জাতীয় স্বার্থে খালি হাতে আমরা যে কাজ শুরু করেছি তা শেষ না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। শ্রদ্ধেয় স্পিকার, আমি পদত্যাগ করতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছি। এই নে, লিঙ্কটা দিলাম, একবার দেখে নে স্পিচটা। हम अपने देश की सेवा के कार्य में जुटे रहेंगे। हम संख्या बल के सामने सर झुकाते हैं और आपको विश्वास दिलाते हैं कि जो कार्य हमने अपने हाथ में लिया है वो जब तक राष्ट्रीय उद्देश्य पूरा नहीं कर लेंगे तब तक विश्राम से नहीं बैठेंगे, तब तक आराम से नहीं बैठेंगे। अध्यक्ष महोदय, मैं अपना त्यागपत्र राष्ट्रपति महोदय को देने जा रहा हूं। উনি আরো বলেছিলেন, দেশের মেরুকরণ হওয়া উচিত না, সাম্প্রদায়িক নিরিখে নয়, জাতির প্রেক্ষিতে নয়, রাজনীতিও দুটো ভাগে ভাগ হওয়া উচিত না, যেখানে সম্মান নেই, যেখানে চর্চা হবে না। দেশ আজ সংকটে ভরা, আর এই সংকটের আমি জন্ম দিইনি। যখনই দরকার পড়েছে সংকটের সমাধান করতে আমি সেই সময়কার সরকারকে সাহায্য করেছি। हमने मेहनत की, हम लोगों में गए, हमने संघर्ष किया है। पार्टी 365 दिन चलने वाली पार्टी है। ये कोई चुनाव में कुकुर मुक्के की तरह से खड़ी होने वाली पार्टी नहीं है। और आज हमें अकारण कटघरे में खड़ा किया जा रहा है। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হন তখন উনি 19শে ডিসেম্বর 2001 ঘোষণা করেছিলেন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টের। ভারতের পোখরানে প্রথম 5টি নিউক্লিয়ার টেস্ট করার ঘোষণা তিনিই করেন। পার্লামেন্টের এই অধিবেশনে তিনি বলেছিলেন, আত্মরক্ষার প্রস্তুতি কি তখনই হবে যখন বিপদ আসবে? যদি প্রস্তুতি আগে থেকে থাকে তাহলে যে বিপদ আসবে সেটাও দূর হয়ে যাবে, সেই বিপদ বাস্তবায়িত হবে না। আর আমি তাই পরমাণু পরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার কার্যক্রমে লেখা ছিল, কোনো লুকোনোর ব্যাপার নয়, কোনো রহস্য ছিল না। এই নে, এটার লিঙ্কটাও দিয়ে দিলাম। कि परमाणु परीक्षण की भी आलोचना की गई। पूछा गया देश के सामने कौन सा खतरा था। मैं 1974 में सदन में था जब श्रीमती इंदिरा गांधी के नेतृत्व में परमाणु परीक्षण किया गया था।
हमने उसका स्वागत किया था, प्रतिपक्ष में थे फिर भी स्वागत किया था, क्योंकि देश की रक्षा के लिए वो किया गया था। এর পরবর্তী সময়কালে কোন প্রধানমন্ত্রীর পদক্ষেপ ইতিহাসে জায়গা করে নিয়েছে? এবার আমি বলবো প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর একটি পদক্ষেপের কথা। উনি কিন্তু রাজ্যসভায় দীর্ঘকালীন সদস্যদের মধ্যে একজন ছিলেন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দায়িত্বে ছিলেন এবং এই সময় নানা ধরনের নিউক্লিয়ার প্রজেক্ট এবং এগ্রিমেন্টের সাথে তিনি যুক্ত ছিলেন। এরকমই একটা তাৎপর্যপূর্ণ চুক্তি ছিল ইন্দো ইউএস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট, যা 123 এগ্রিমেন্ট নামেও পরিচিত ছিল। 2008 সালে এই দুই দেশের ফলে তা স্বাক্ষরিত হয় এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যসভাতে স্পিচ দেন। এই চুক্তির আগে ভারত নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিল। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে যে চুক্তি হয়েছিল তাতে নন সাইনেটারি স্ট্যাটাস থাকার জন্য বা বলতে পারিস যে অফিসিয়ালি কনসেন্ট না দেওয়ার কারণে। কিন্তু এই চুক্তির ফলে ভারতও সিভিলিয়ান নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামে নিউক্লিয়ার টেকনোলজি, ম্যাটেরিয়ালস এবং ফিউয়েল ব্যবহার করতে পারবে সেটা স্থির করা হলো। তবে আর্কাইভ ঘেঁটে আমি সেই ভিডিও ক্লিপটা পাইনি, তাই দিতে পারলাম না। তবে আর একটা ভিডিও ক্লিপ দিচ্ছি যেখানে ভারতের অর্থনৈতিক কাঠামো উন্নত করতে একটা বক্তব্য রেখেছিলেন। পরে সময় করে একটু দেখে নিতে পারিস, লিঙ্কটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর? ভারতের পার্লামেন্ট অধিবেশনে অনেকের স্পিচই জনপ্রিয়, তবে যেহেতু ঠিক কী পদক্ষেপ ইতিহাসে স্থান পেয়েছে সেটা আজকের আলোচনার বিষয়, তাই এরপর আমরা পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিএসটি লঞ্চের কথা বলবো, যা ভারতে কর নীতিতে একটা স্মরণীয় সংযোজন। তিনি জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে গ্রোয়িং স্ট্রঙ্গার টুগেদার হিসেবে ব্যাখ্যা করেন। এর জন্য তিনি মধ্যরাতে অধিবেশন ডেকেছিলেন এবং 2017 সালের 1 জুলাই থেকে এটা চালু করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন এক দেশ এক করের স্বপ্ন সফলের। সমস্ত বাজারকে ঐক্যবদ্ধ করতে তিনি এই পন্থা অবলম্বন করেছেন বলে জানিয়েছেন। जीएसटी का मतलब है ग्रेट स्टेप बाय टीम इंडिया। जीएसटी का मतलब है ग्रेट स्टेप टवर्ड्स ट्रांसफॉर्मेशन। जीएसटी का मतलब है ग्रेट स्टेप्स टवर्ड्स ट्रांसपेरेंसी। আচ্ছা, এ তো গেল প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের ডাকা অধিবেশনের ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু বিরোধী পক্ষ পার্লামেন্টের অধিবেশনে কি স্পিচ দিয়েছে যেটাও মনে রাখা উচিত? অনেকেই দিয়েছেন, তবে 2018 সালের 20 জুলাই সংসদের বাদল অধিবেশনে ন্যাশনাল কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধীর আচরণ ও স্পিচ ছিল কারো কারো কাছে বিতর্ক এবং কারো কাছে মনে রাখার মতো। সেই অধিবেশনে কৃষক আন্দোলন থেকে কর্মসংস্থানের অভাব, এই ধরনের একাধিক ইস্যুতে রাহুল গান্ধী আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীকে। তবে লোকসভায় মোদী সরকারকে আক্রমণ করার পর সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন। তাহলে বন্ধুরা, মন দিয়ে শুনে নিলে তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা? এবার ঝটপট অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে নাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু।